অপরাধীদের ধরতে ডেভিল হান্ট অব্যাহত থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ আদালত কাজ করলে কমবে মবের প্রকোপ, আশা আসিফ নজরুলের। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সৌবিধ্য রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। সাগররুনি হত্যা মামলা তদন্তের কাজ শুরু করেছে নতুন টাস্কফোর্স। প্রতিবেদন দেওয়ার জন্য 4 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানিকগঞ্জের বেশিরভাগ ভূমি অফিসে এখনো বন্ধ হয়নি ঘুষ দুর্নীতি। ডিজিটাল সেবার নামে চলছে হয়রানি, কমেনি দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য। অনলাইনে যা খরচ আসতো তার অতিরিক্ত 500 টাকা দিতে হবে। কেন তত আমি দিব 7,500 টাকা হারাই নিয়েছি, 8,000 টাকাই দিয়েছিলাম, 500 টাকা আমার ঘুরাই দিয়েছি। আরে বলছি যে এটা খারিজ করা যাবে নাকি 6 ডিসেম্বর, সে বলছে যে যাবে 7,000 টাকা লাগবে। ফিলিস্তিনিদের ফিরতে বাধা দেওয়ার অভিযোগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত। শনিবারের মধ্যে ছাড়া না হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আছি, সাথে শিরোনাম দেখছিলেন। পুলিশ আর আদালত যখন ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ কমবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজারবাগে আইন এবং বিচার নিয়ে এক কর্মশালায় মন্তব্য করেন তিনি। বলেন, চ্যালেঞ্জিং একটা সময় পার করছে অন্তর্বর্তী সরকার। বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, জামিনের পর ভয়াবহ অপরাধীরা যেন বেরিয়ে যেয়ে আবার অপরাধ করতে না পারে, এজন্য হুটহাট করে যাকে তাকে জামিন না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আইনজীবীদের উদ্দেশ্যে একই কথা বলেন, আহ্বান জানান যেন অপরাধীরা মুক্ত হয়ে যেতে না পারে। বর্তমানে যারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থা জানান দিচ্ছে। সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। অভিযোগ করেন, পতিত সরকারের দোসররা পাচার করা অর্থ খরচ করে এখন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, আর তাই অপারেশন ডেভিল হান্ট চলবে। এই অভিযান সফল করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। মানুষ দেখতে চায় রাষ্ট্র। আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে শতাধিক আটক ও গ্রেফতার হয়েছে। গাজীপুরে 81 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত থেকে অভিযান চালিয়ে মহানগরীর টঙ্গী পূর্ব থানায় 7, টঙ্গী পশ্চিম থানায় 8, গাছা থানায় 6, বাসন থানায় 9, সদর থানায় 19, পুবাইল থানায় 2 জন সহ অন্যান্য থানায় মোট 69 জনকে আটক করা হয়েছে। এছাড়া জেলার 5 থানায় অভিযান চালিয়ে 12 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত 3 দিনে 263 জনকে গ্রেফতার করল পুলিশ। এছাড়া রংপুরে গ্রেফতার করা হয়েছে 21 জনকে। পুলিশ জানিয়েছে, রংপুর মহানগরীতে 3 এবং বিভাগের 8 জেলায় থেকে 18 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে কুড়িগ্রামে 6, দিনাজপুরে 3, ঠাকুরগাঁওয়ে 6 এবং রংপুরে 2। একই সাথে লালমনিরহাট থেকে 1 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল 6টা থেকে অভিযান চালিয়ে আজ সকাল 6টা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। এই নিয়ে 3 দিনের মহানগর সহ রংপুর রেঞ্জে 68 জনকে গ্রেফতার করা হলো। এছাড়া পাবনায় 15 জনকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্তের কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। আগামী 4 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে টাস্কফোর্সকে। নতুন করে টাস্কফোর্স দায়িত্ব নেওয়ার বিচার নিয়ে আশার সঞ্চয় হয়েছে স্বজনদের মধ্যে। আর এই মামলা নিয়ে বিগত সরকার গড়িমসি করেছে, এই অভিযোগ করেছে বাদীর আইনজীবী। সাগর রুনি হত্যাকাণ্ডের 13শ বার্ষিকীতে এই মামলায় সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। সংখ্যাটা হতে পারত 10, 15 কিংবা আসছে জুলাইয়ে 19।
কিন্তু বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা কেবলই স্মৃতি হয়ে গেলেও মাত্র 5 বছর বয়সেই মা বাবার সঙ্গে শেষ জন্মদিনের ছবিগুলোর দিকে তাকিয়ে সে কথাই কি ভাবছেন সদ্য 18 পেরোনো মেঘ? স্মৃতিগুলো আবছা হোক, কিন্তু বিচারের তাজা স্মৃতি নিয়ে চলতে চান বাকিটা পথ। আসলে তো আগে তো কখনো কাজ করতে দেখিনি ওদের, তো এখন কাজ করতে দেখতেছি, একটু তো হচ্ছে আশাবাদী আমরা। তো দেখা যাক, রেজাল্ট না আসলে তো কিছু করার নেই, বাট মানে কিছু করার নেই বলতে হচ্ছে আগের সেমই থাকি গেল সব। 11ই ফেব্রুয়ারি 2012 দিনের আলো ফুটল এক নৃশংসতার খবর নিয়ে। পরিচিত মুখ সাগর সারোয়ার ও মেহেরুন রুনি খুন হয়েছেন নিজ বাসায়। থানা পুলিশ ডিবি ঘুরে তদন্ত যায় র্যাবের কাছে। মাঝে 13 বছরে কিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো ছাড়া বলার মতো কোনো অগ্রগতি নেই এ হত্যা মামলায়। এ সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছালো অন্তত 114 বার, যেটিও নিকট অতীতে বিরল। আগস্টে পট পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে পিবিআইয়ের অতিরিক্ত আইজিপিকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেল 4 নভেম্বর তদন্তভার গ্রহণের পর থেকে এ পর্যন্ত 62 জনের সাক্ষ্য নিয়েছে টাস্কফোর্স। এই মামলায় গ্রেফতার 8 জনের মধ্যে 2 জন আছেন জামিনে। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি টাস্কফোর্স সদস্যরা। তবে বিচারের ফিকে হওয়া আশায় নতুন করে আলোর রেখা দেখছেন স্বজনরা। যেহেতু ওই সরকারের সময় ঘটনাটা ঘটেছে এবং তারা ইচ্ছাকৃতভাবে মামলাটা নষ্ট করেছে, হ্যাঁ, তো তাদের সম্পৃক্ত থাকার তো সম্পূর্ণই সুযোগ এখানে আমরা মনে করি যে তাদের সম্পৃক্ততা রয়েছে। তো নতুন সরকার বা পরবর্তী কোনো সরকার, তাদের তো এটার সাথে কোনো লেনদেন নেই। তো আমরা আশা করি যে এটার বিচার হবে। আর কত রাত জাগবো, আর কত রাত জেগে জেগে আমি আমার এটাই করব। আমি আশাবাদী যে এনারা বের করতে পারবে যদি সদিচ্ছা থাকে। যদি সদিচ্ছা থাকে তাহলে ওনাদের কাছে কিছু না। এটা এ মামলায় বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে আলামত নষ্ট ও বিচার কাজ বিলম্বিত করেছে বলেও মনে করেন বাদীর আইনজীবী। 10-12 বছরে যেটি হয়নি, এটির পিছনে মূল কারণ ছিল ঊর্ধ্বতন মহল এটি করতে চায়নি এবং ইনফ্লুয়েন্স করেই মূলত এই ধরনের এই অবস্থার সৃষ্টি করা হয়েছে। এখন যেহেতু ইনফ্লুয়েন্স নাই, সরকারের পক্ষ থেকে স্বাধীনভাবে দেখা হচ্ছে, সিনসিয়ারলি দেখা হচ্ছে, আশা করা যায় নতুন কিছু বের হবে। শুধু একটাই চ্যালেঞ্জিং, সময়টা পার হয়ে গেছে প্রায় 12 বছর। চাঞ্চল্যকর এই মামলায় বিচার কাজের আর দীর্ঘসূত্রীরা দেখতে চান না স্বজনরা। প্রায় 13 বছর আগে এই উচ্চ আদালতের নির্দেশে চাঞ্চল্যকর সাগররুনি হত্যা মামলার তদন্তভার দেওয়া হয়েছিল র্যাবকে। 13 বছরে জল গড়িয়েছে অনেক ঘাটে, কিন্তু তদন্ত আর আলোর মুখ দেখেনি। তাই তো 13 বছর পরে এই মামলাটি আবারও এসেছে উচ্চ আদালতে। উচ্চ আদালতের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স গ্রহণ করেছে এর তদন্তভার। এখন দেখার বিষয় এই টাস্কফোর্স কতটুকু অগ্রগতির খবর দিতে পারে মানুষকে, আর তা জানতে অপেক্ষা করতে হবে এই বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ নাগাদ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির সূচক নিয়ে মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে করছে টিআইবি। সেখানে কথা বলছেন ডক্টর ইফতেখারুজ্জামান। সরাসরি যাচ্ছি সেখানে। কথা বলি যে আমাদের এবারের সূচকে 2024-এর সূচকের তথ্যের সময়কাল ছিল, একটু খেয়াল করবেন, নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এই মেয়াদে বাংলাদেশের যে আগে বর্ণিত যে প্রেক্ষিত সেটির উপর বিশ্লেষণ করে সূচকটি প্রণীত হয়েছে। এখন আমরা রেজাল্টের দিকে যাই। 2024-এর মূল ফ্যাক্ট হচ্ছে যে 180টা দেশ বা টেরিটরি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই সূচকের স্কোর হচ্ছে 0 থেকে 100। 0 হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত, আর 100 হচ্ছে সবচেয়ে ক্লিন, অর্থাৎ সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত। আর গড় এবারে গড় স্কোর হচ্ছে 43 এই সূচকে। পরিমাপের সময় বা র্যাঙ্কিং বা স্কোরিং এর সময় বিষয়গুলোকে বিবেচনায় নিতে হয়। বৈশ্বিকভাবে রেজাল্ট হচ্ছে যে 90টি হাইয়েস্ট স্কোর হচ্ছে 100-র মধ্যে 90 হাই স্কোর, এবং সেটি পেয়েছে ডেনমার্ক। পরে আরো বিস্তারিত বলছি। লোয়েস্ট স্কোর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 8, যেটি পেয়েছে সাউথ সুদান। পৃথিবীর 180টি দেশের মধ্যে 56টি দেশের স্কোর বেড়েছে গতবারের তুলনায়। এবার 30টি দেশের স্কোর অপরিবর্তিত আছে এবং 93টি দেশের স্কোর নেমেছে গতবারের তুলনায়। বাংলাদেশের ফল, বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায়
2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180-র মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। এবারে স্কোর হচ্ছে নিচের দিক থেকে সর্বনিম্ন, উপরের দিক থেকে যেটা বললাম, উপরের দিক থেকে আমাদের অবস্থান 151 স্কোর করে, এবং নিচের দিক থেকে 14তম নিচের দিক থেকে। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়াতে দ্বিতীয় সর্বনিম্ন, আফগানিস্তানের পরেই বাংলাদেশ, সর্বনিম্ন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, এবং এশিয়া প্যাসিফিকের 35টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম নিচের দিক থেকে, অত্যন্ত বিব্রতকর। এরপরের পয়েন্টটা হচ্ছে যে আমাদের দেশের স্কোরটা হচ্ছে যে লোয়েস্ট সিন্স 2012 থেকে, যখন থেকে সূচকের বর্তমান যে পরিমাপকটি বা বর্তমান যে স্কোরিং সিস্টেমটা চালু করা হয়েছে 2012 থেকে বাংলাদেশের স্কোর সর্বনিম্ন, আমাদের নিজেদের স্কোরে সর্বনিম্ন, এবং আমরা এই কারণে আমাদের দেশকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে বিশ্লেষণ সেই অনুযায়ী এমন ক্যাটাগরির দেশ বলা হচ্ছে যারা দোজ হু আর লুজিং কন্ট্রোল অফ করাপশন, অর্থাৎ আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি। এটি উল্লেখযোগ্য একটা বিশ্লেষণ। এরপর কথাটি হচ্ছে যে আমাদের স্কোর হচ্ছে যে স্পেসিফিক্যালি 2024-এর স্কোর 2012, 21, 20, 19 এবং 2018 এই কয়েকটি সালের তুলনায় আমাদের স্কোর 3 পয়েন্ট কম। ইসির সাথে 18 দেশের রাষ্ট্রদূতের বৈঠক চলছে। এরই মধ্যে 17 রাষ্ট্রদূত ইসিতে পৌঁছেছেন। ইসি ভবনে আছেন সহকর্মী লাভলি বিথি, সরাসরি যাচ্ছি তার কাছে। বিথি, বৈঠকের বিস্তারিত একটু আমাদের জানাবেন। কিছুক্ষণ আগে 11টার দিকে পুরো নির্বাচন কমিশনের সাথে 17টি ইউএনডিপি সহ 17টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিরা কিন্তু বৈঠকে বসেছে। যদিও আমাদেরকে বিস্তারিত বলা হয়নি যে কোন কোন বিষয়ে আসলে তারা আলোচনা করবে, পরবর্তীতে একটি ব্রিফ করে আসলে বিস্তারিত জানানো হবে। তবে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে পুরো এই 17টি দেশের উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের জানানো হবে। তার মধ্যে এই যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম যে চলছে সে বিষয়ে জানানো হবে। যেহেতু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসেছে, তারা নির্বাচন পর্যবেক্ষকের বিষয়ে গাইডলাইন জানতে চাইবে। যদিও এখানে একটি বাধা কিন্তু আছে, সংস্কার কমিশন পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু কিছু সুপারিশ করেছিল, যার কারণে হচ্ছে যে গাইডলাইন সেই বিষয়ে আসলে সুনির্দিষ্ট না হওয়া পর্যন্ত গাইডলাইন কিন্তু জানানো যাচ্ছে না। তারপরেও হচ্ছে যে এই বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া ইউএনডিপির কাছ থেকে অলরেডি কিন্তু ইউএনডিপির সহযোগিতা করে যাচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কিন্তু ইউএনডিপি সহযোগিতা করবে। তো এই বিভিন্ন যে দেশের রাষ্ট্রদূতের প্রতিনিধিরা এসে তাদের কাছেও কিন্তু তারা কিভাবে সহযোগিতা করতে পারবে এবং তারা আসলে কতটা আগ্রহী, কোন কোন ক্ষেত্রে তারা সহযোগিতা করবে সেই বিষয়ে কিন্তু আলোচনা হবে। এবং সামনে তফসিল কবে হতে পারে, যদিও ইলেকশন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সবসময় কিন্তু বলে এসেছেন শুরু থেকেই যে প্রধান উপদেষ্টা যেভাবে বলবেন সেভাবেই আসলে তারা কাজ করে যাচ্ছে এবং নির্বাচনের তারিখ তারাই ঘোষণা করবে। তবে নির্বাচনের জন্য যখনই বলা হোক না কেন তাদের প্রস্তুতি থাকবে সেই বিষয়টিকেও কিন্তু জানানো হবে। অর্থাৎ পুরো নির্বাচনের প্রস্তুতি এবং সুষ্ঠু একটি নির্বাচন করতে কমিশন কতটা বদ্ধপরিকর সুবিস্তারিত বিষয়ে কিন্তু জানানো হবে। ধন্যবাদ আপনাকে বিথি। এখনো পুরনো চেহারায় রয়েছে মানিকগঞ্জের বেশিরভাগ ভূমি অফিস। বন্ধ হয়নি কর্মকর্তা কর্মচারীদের ঘুষ দুর্নীতি। ডিজিটাল সেবার ফাঁকফোকরে নামজারি এবং খাজনা সহ বিভিন্ন কাজে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। চাহিদা অনুযায়ী টাকা না দিলে নানা মারপ্যাচে ফেলা হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে সেবা গ্রহীতাদের। আছে দালাল সিন্ডিকেটও। ভূমি অফিসে জমির খাজনা দিতে এসেছেন কৃষক আব্দুর রাজ্জাক। তার অভিযোগ, মানিকগঞ্জের সিংজুরি ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরকারি খরচের বাইরে তার কাছে দাবি করেছেন অতিরিক্ত টাকা। একই অভিযোগ মিলন মিয়ারও। জমির নামজারিতে যেখানে 1100 টাকা খরচ হওয়ার কথা সেখানে তার কাছে চাওয়া হয়েছে 7000 টাকা। না দেয়ায় করা হচ্ছে হয়রানি। আর তাই যমুনার ক্যামেরার সামনেই তোপের মুখে ভূমি কর্মকর্তা। অনলাইনে যা খরচ আসবো তার অতিরিক্ত 500 টাকা দিতে হবে। আমি বলি কেন, তা তো আমি দেবো না। বলে যে বাইরের একটা মানুষ কাজ করে অর্থাৎ আসলে সেটা আপনার ব্যাপার। তারে বলছি যে এটা খারিজ করা যাবে নাকি 6 ডিসমাল জমি। সে বলছে যে যাবে 7000 টাকা লাগবে। তারপরে সার্ভার সমস্যা দেখে এ পর্যন্ত আমি আর আসি নাই। তারে মাঝে মধ্যে ফোন দিয়েছি যে সার্ভার ঠিক হয়েছে নাকি। অন্য কোথাও যদি কোনো খরচপাতি হয়ে থেকে আলাদা দালালে ফেলে সে কিন্তু আমি জানি না, আমি রিস্ক নেব না। আমার কাছে
হার্ড কপি আসলে আমি যাচাই বাছাই করে মিল থাকলে সরকারি কোনো স্বার্থে বিঘ্ন না ঘটলে কোনো সমস্যা না থাকলে পজিটিভ দিয়ে দিই, প্রস্তাব দিয়ে দিই। সিংগাইর উপজেলার বাইরা ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধেও একই রকম অভিযোগ বৃদ্ধা দেলারা বেগমের। জমির নামজারিতে তাকে গুনতে হয়েছে 7,500 টাকা। তাকে সঙ্গে নিয়েই আমরা মুখোমুখি ভূমি কর্মকর্তার। অফিস স্টাফকে জড়িত নয় এর সাথে। আমার পুরাপুরি অর্ডার হচ্ছে কি যে আবেদনগুলো দিবে, এখান থেকে আমরা করে দিব, কি বলে, এখান থেকে আমরা প্রতিবেদন পাঠিয়ে দিব। ইভেন কি আমরা সবাইকে বলি যে আমরা প্রতিবেদন পাঠিয়ে দিব, আপনারা ওখান থেকে আপনারা করে নেবেন। 7,500 টাকা হারাই নিছি, 8,000 টাকাই দিয়েছিলাম, 500 টাকা আমার ঘুরাই দিয়েছি। জেলার বেশিরভাগ ভূমি অফিসের চিত্রই এমন। ভূমি সেবায় ডিজিটাল সিস্টেম চালু হলেও অফিসগুলোতেই ধর্ণা দিতে হয় সেবা গ্রহীতাদের। কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া করা যায় না কিছুই। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে অসাধুরা। কমপক্ষে 2-3 কোটি টাকা নিয়ে গেছে এই 2 নম্বরই করে। এই আপনার আপনার অনলাইনে আপনার খারিজ দেখা গেছে, খারিজের আপনার এখান থেকে পাঠায় আপনার কাগজপত্র, সে কাগজপত্র আপনার ওই ইউনিয়ন পরিষদে যাওয়ার পর, ভূমি অফিসে যাওয়ার পর উনি এটা তদন্ত করে, টাকা খেয়ে উনি ইচ্ছা মতো উনি রিপোর্ট দেয়। টাকা ছাড়া কিচ্ছুই পাওয়া যায় না। টাকা ছাড়া তো একটা লোকের কথাই বলবো না, মানে টাকা ছাড়া বইব মানে একটা কাগজের লিগে 7 দিন করবেন তাও কাগজটা পাবেন না। আপনি এসে দীর্ঘদিন আজকে না কালকে, আজকে না কালকে, এই নেই যে এই সেই নিয়ে নানান পদের বিধি গেছে এদের কাছে গেলে। ইউনিয়ন থেকে উপজেলা ভূমি অফিস সবখানেই অনিয়ম দুর্নীতির চিত্র যেন আগের মতোই। জেলা প্রশাসক বলছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নেওয়া হবে ব্যবস্থা। আমাদের কাছে লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। আমরা দেখা যায় যে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা প্রমাণিত না হইলেও তাকে ওই স্থানে রাখি না, আমরা বদলি করে অন্যত্র দেই, যাতে তার মাধ্যমে অন্য কোনো কিছু ঘটার সম্ভাবনা না থাকে। দীর্ঘদিন ধরে চলে আসা ভূমি অফিসের অনিয়ম দুর্নীতি থেকে মুক্তি চান সেবা গ্রহীতারা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় সকাল 7:15টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাপন কাজ এখনও চলমান রয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভোর 5টার কিছু পরে আগুনের খবর পান তারা। নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় 7টি ইউনিট। 2 ঘন্টার কিছু বেশি সময়ের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। শ্যামপুরের 11 নম্বর লাল মসজিদ রোডের এই কারখানায় প্লাস্টিক এবং রাবার ছিল। সেখানে পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং করা হতো বলে জানা গেছে। আগুন নেভাতে পোস্তগোলা, সূত্রাপুর এবং সিদ্দিক বাজার স্টেশনের ফায়ার ফাইটাররা যোগ দেন, এমনটা জানিয়েছে ফায়ার সার্ভিস। সাতটা 18 মিনিটের সময় আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। কারখানার ভিতরে পুরাতন জুতা রিসাইক্লিং করা হইতো, সেটা শুধুমাত্র জুতাগুলো পুড়ে গেছে। দ্রুত রেসপন্স করার কারণে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, যে ভবনগুলো আছে, এগুলো বড় ভয়াবহ অগ্নিকাণ্ড হইতে রক্ষা পায়।